সুন্দরপুর গ্রামে একটি ছোট্ট ঘরে বাস করতেন আমিনা খালা আর তার ছেলে রায়ান। রায়ান বেশ পরিশ্রমী ছিলেন এবং শহীদ সাহেবের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। কিছুদিন আগে রায়ান বিয়ে করেছিল সাবা নামের এক মেয়ের সাথে। আমিনা খালার আশা ছিল বৌমা ঘরে এসে সংসারের হাল ধরবে, কিন্তু তার সেই আশা পূরণ হচ্ছিল না। সাবা, ও সাবা, কত বেলা হয়ে গেছে, তুমি এখনো ঘুমাচ্ছ? মা ওইদিকে একা সংসারের সব কাজ করছেন, দয়া করে তাড়াতাড়ি উঠো, আমাকে খাবার দাও, আমার কাজে যাওয়ার সময় হয়ে গেছে। আহা, সকাল সকাল এত চিৎকার করো কেন? তোমার মা তো রান্নাঘরে আছে, তার কাছে খাবার চেয়ে নাও। আমাকে বিরক্ত করো না, এত সকালে ডাকাডাকি আমার একদম ভালো লাগে না। আমি কি করে মায়ের কাছে গিয়ে খাবার চাইবো? আর তুমি কি করবে শুনি? শুধু ঘুমিয়ে কাটাবে? তোমার কি দয়া মায়া বলে কিছু নেই? মা বুড়ো বয়সে সকাল সকাল উঠে সব কাজ করছেন, আর তুমি? আমি বললাম আমি তোমাকে খাবার দিতে পারবো না, কথাটা বুঝলে? যাও, মায়ের কাছেই যাও। সেখানে যদি যেতে কষ্ট হয় তাহলে না খেয়েই কাজে যাও। রায়ান বুঝতে পারলেন কথা বলে কোনো লাভ নেই। তিনি মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে গেলেন। সাবা আবারও ঘুমিয়ে পড়লেন। রায়ান রান্নাঘরে গিয়ে মাকে বললেন, মা, রান্না হয়েছে, দয়া করে আমাকে খেতে দাও, কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে। তোর কাজে যাবার সময় হচ্ছে সেটা বুঝলাম, কিন্তু সে খেয়াল কি তোর বউয়ের আছে? প্রতিদিন তুই আমার কাছে খাবার চাস কেন রে? তোকে বিয়ে করেছি, বউ এসেছে ঘরে, এখনো যদি আমাকে ভাতের হাঁড়ি চাপাতে হয় তাহলে তোর বউ কি করবে? আগে যখন তোকে বিয়ে করাইনি সব খেয়াল আমি রাখতাম, এখন তো সব দায়িত্ব তার। মা, ওর কথা বলো না, আমি ওকে কতবার বললাম, কিন্তু ও আমার কথা শুনলো না, বিছানা ছেড়ে উঠলো না। ও যদি কথা না শুনে আমি কি করব? হ্যাঁ বাবা, জানি যতদিন আমি বেঁচে আছি ততদিন তোর বউ তোর কথা শুনবে না। আমি বেঁচে থাকতে আমাকে একটু শান্তি দেবে না। যা, এখন খেতে বস, আমি খাবার নিয়ে আসছি। রায়ান কাজে বের হলো। পথে তার বন্ধু ফারিসের সাথে দেখা। আরে ভাই রায়ান, অনেক দিন পরে দেখা, কেমন আছো? এত সকালে কোথায় যাচ্ছিস? এই যে ফারিস ভাই, আছি কোনো রকম, শহীদ সাহেবের বাড়িতে কাজে যাচ্ছি। ও ভালো তো, জমিদার বাবুর বাড়িতে কাজ, ভালো মাইনে, সংসার তো ঠিকই চলার কথা। হ্যাঁ ভাই, খাওয়া পড়ার কষ্ট নেই আল্লাহর রহমতে, কিন্তু কি বলবো, প্রতিদিন বউ আর মায়ের মনোমালিন্য, ঘরে আর টিকতে পারছি না। ও হো, আমার অবস্থাও তাই। মনে হয় এই বউ শাশুড়ির মনোমালিন্য যুগ যুগ ধরে চলে এসেছে, চলে যাবেও, এতে আমাদের কিছুই করার নেই। ঠিক কথা বলেছ ভাই। আচ্ছা, এখন আমি চললাম, কাজের দেরি হয়ে যাচ্ছে। অন্যদিকে আমেনা খালা ছেলের কাপড় কাচতে ঘাটে গিয়েছে। ঘাটে প্রতিবেশী রহিমা খালার সাথে দেখা। ও মা, আমি না ভাবি, এত সকালে ঘাটে কাপড় খুঁজছেন? তা আপনার ছেলের বউ কোথায়? ছেলের বউ বাড়িতে ঘুমাচ্ছে। কি কথা বলছো?
বুড়ো বয়সে তুমি কাপড় কাচ্ছ আর তোমার ছেলের বউ ঘরে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আরে ভাবি কি বলবো, আমার ছেলে কাজে যায়, সকালে উঠে ওকে একটু রান্না করে দিবে সেটাও করে না, আমাকেই করতে হয়। ও তো 10টা 11টা পর্যন্ত ঘুমায়। এই বুড়ো বয়সে আমাকে সব করতে হয়। এত কষ্ট ভাবি, আমি তোমাকে একটা পরামর্শ দেই। তুমি এক কাজ করো, ছেলের বউকে আলাদা করে দাও। নিজের সংসারের দায়িত্ব যখন ওর ঘাড়ে পড়বে তখন ও নিজেই সব করবে। আর তুমিও একলা একবেলা রান্না করে দুবেলা খেতে পারবে। এই বয়সে এত কাজ করতে হবে না। এই কথাটা তো মন্দ বলিসনি, এভাবে আমি কখনো ভাবিনি। আজ রায়ান ফিরলে আমি আলাদা হয়ে যাওয়ার কথা বলবো। সন্ধ্যায় রায়ান কাজ থেকে ফিরে সাবাকে বললেন, সাবা তুমি কি করছো? খুব ক্ষুধা পেয়েছে, দয়া করে একটু তাড়াতাড়ি খাবার দাও। বাহিরে গিয়ে দেখো, তোমার মা হয়তো আছে, তার কাছেই খাবার চেয়ে নাও। কেন তুমি বসে আছো, তুমি দাও না? না, আমি এখন পারবো না, আমার ভালো লাগছে না। তুমি যাও, মায়ের কাছে যাও। ভালো লাগছে না মানে? তুমি তো সংসারের কোনো কাজই করো না। সকালে বলো মার কাছে যেতে, সন্ধ্যায় বলো মার কাছে যেতে। যদি মাকেই সব করতে হয় তাহলে আমি তোমাকে বিয়ে করলাম কেন? ঝগড়ার শব্দ শুনে আমিনা খালা ঘরে এলেন। কি হয়েছে রায়ান, এত চেঁচাচ্ছ কেন? মা কাজ থেকে ক্লান্ত হয়ে ফিরেছি, খাবার চাইতেই বলছে তোমার কাছে যেতে। আমি তো বলেছি আমার ভালো লাগছে না, তবুও তিনি জোর করছেন। এবার আপনি বলুন আমি কি করব। আমি এখন সব বুঝতে পেরেছি। বাবা রায়ান, আমি আর তোমাদের সংসারে থাকতে চাই না। ওখানে যে রান্নাঘরটা আছে সেটা ভেঙে আমাকে একটা ছোট ঘর করে দাও। আমি আলাদা রান্না করে খাবো, তোমাদের সংসার তোমরা নিজেরাই গুছিয়ে নাও। মা একই বলছো? আমরা তোমায় আলাদা করলে লোকজন কি বলবে? লোকজন এখনই কি ভালো বলে? বাড়িতে বউ থাকতে বুড়ো মা সব কাজ করে, সেটা কি কেউ দেখে না? আমার শেষ বয়সে আমি একটু শান্তি চাই। হ্যাঁ, আপনি আলাদা হয়ে যান। আপনি ভাবছেন আপনি আলাদা হলে আমরা না খেয়ে মারা যাব? সেটা আমি ভালো করে জানি বৌমা। এই সংসারের অশান্তির কারণ আমি। কালী রাইহান আমার জন্য আলাদা ঘর তুলে দিবে। আচ্ছা মা, তোমার ইচ্ছে। খাবার গাড়ে এবার সংসারের দায়িত্ব পড়ুক, তখন ও বুঝবে। এরপর আমিনা খালা আলাদা হয়ে গেলেন, কিন্তু পরিবর্তন হলো আরও খারাপের দিকে। রায়ান প্রায়ই কাজে দেরি করতে লাগলো। একদিন শহীদ সাহেবের স্ত্রী শহীদ সাহেবকে জিজ্ঞাসা করলেন, গত কয়েকদিন দেখছি রাইহান কাজে দেরিতে আসছে। তুমি কি ওকে কিছু বলেছো? না, আমি তো কিছু বলিনি। আজ আমি দেখব ও কেন দেরি করে আসে। পরের দিন সকালে রায়ান আবার দেরি করে কাজে এলেন। শহীদ সাহেব তাকে ডেকে বললেন, রায়ান, তুমি অনেক দিন ধরে কাজে দেরি করছো, ঠিকঠাক কাজও করছো না। আমি তোকে আর কাজে রাখতে পারবো না। কাল থেকে তুমি আর কাজে আসতে পারবে না। না সাহেব,
দয়া করে এমন করবেন না। আমাকে বাদ দিলে আমার পরিবার না খেয়ে থাকবে। আমি কথা দিচ্ছি আর কখনো দেরি করব না। না, আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। এখন তুমি চলে যাও। শহীদ সাহেবের স্ত্রী পরে যখন জানতে পারল যে রায়ানকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে, তখন শহীদ সাহেবের স্ত্রী বলল, তুমি রায়ানকে চাকরি থেকে বাদ দিলে। আমার কথা বলার উদ্দেশ্য ছিল তুমি ওর সমস্যার কারণ জেনে সহায়তা করো। ও তো আগে ভালো কাজ করতো, তুমি না জেনে বুঝে ওকে বাদ দিলে। টাকা দিয়ে আমি কাজের লোক রাখি। ওর সমস্যা আমার সমস্যা না। অন্য লোক ডাকবো। রায়ান বাড়ি ফিরে সাবাকে সব জানালেন। সাবা, আমাদের সর্বনাশ হয়ে গেছে। শহীদ সাহেব আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে। কি বলছো? কেন বাদ দিয়ে দিলেন? আর সারাদিন তুমি কোথায় ছিলে? যেদিন থেকে মা আলাদা হয়েছে সেই থেকে আমি প্রায়ই কাজে দেরি করতাম, সেজন্য বাদ পড়েছি। সারাদিন নতুন কাজ খুঁজেছি কিন্তু পাইনি। এখন সংসার চালাবো কি করে? এইসব আমার জন্যই হয়েছে, আমার অলসতার জন্য তোমার দেরি হতো। আমাকে ক্ষমা করে দাও রায়ান। আমি কথা দিচ্ছি আমি বদলে যাব, সময় মতো সব কাজ করব। না সাবা, তোমার ক্ষমা চাইতে হবে না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। আমি নিশ্চয়ই নতুন কাজ খুঁজে পাবো। পরদিন ভোরে অদ্ভুত এক দৃশ্য দেখা গেল। সাবা সকাল সকাল উঠে উঠান ঝাড়ু দিচ্ছিল। আমিনা খালা দেখে অবাক হয়ে গেলেন। বৌমা, এ কি? তুমি এত সকালে উঠান ঝাড়ু দিচ্ছ? তোমার কি কিছু হয়েছে? না মা, আমার কিছু হয়নি। আমি এখন বুঝতে পেরেছি পরিবারের বউদের অলসতার কারণে সংসারে অমঙ্গল হয়। আমার অলসতার কারণে রায়ানের কাজ চলে গেছে মা। শহীদ সাহেব তাকে চাকরি থেকে বাদ দিয়েছে। কি বলছো বৌমা? এত বছরের কাজের লোককে শুধু দেরি করার জন্য বাদ দিল? এটা ঠিক হয়নি। সব কিছুর দোষ আমার মা। আমি যদি আপনার কথা শুনতাম আমাদের এই দিন দেখতে হতো না। মন খারাপ করো না বৌমা, যা হয়েছে হয়ে গেছে। এখন থেকে সংসারে মন দিয়ে কাজ করো, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমিনা খালা সাহস করে শহীদ সাহেবের বাড়ি গেলেন। তাকে দেখে শহীদ সাহেব বললেন, আপনি কে? আমার সাথে কি দরকার? বাবা, আমি রাইহানের মা। তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। দয়া করে রাইহানকে আবার কাজে ফিরিয়ে নাও। কাজে দেরি হওয়ার পিছনে ওর কোনো দোষ নেই। আমাদের সংসারে কিছু অশান্তির কারণে হতো। রাইহান খুব পরিশ্রমী, তুমি ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি সে আর কখনো দেরি করবে না। আচ্ছা, আপনি এভাবে কাঁদবেন না। আপনি আমার মায়ের সমতুল্য। আপনার কথা রাখার জন্যই আমি রায়ানকে আবার কাজে নিচ্ছি। কিন্তু বলবেন সে যেন আর কোনোদিনও দেরি না করে। অনেক অনেক ধন্যবাদ বাবা। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিবে। আমিনা খালা বাড়ি ফিরে রায়ানকে খবর দিলেন। রায়ান নতুন কাজ খোঁজার জন্য বের হতে যাচ্ছিল। রাইয়ান বাবা, তোকে আর নতুন কাজ খুঁজতে যেতে হবে না। শহীদ সাহেব তোকে আবার কাজে ফিরতে বলেছে।
একই কথা মা, তুমি কি তার কাছে গিয়েছিলে? হ্যাঁ বাবা, সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না। যা, তাড়াতাড়ি কাজে যাও। আমি কথা দিয়েছি, তুই আর দেরি করবি না। তখন সাবা এগিয়ে এসে বললেন, আপনারা দুইজনে আমায় ক্ষমা করে দেন। সব কিছুই আমার জন্য হয়েছে। মা, আমার একটা অনুরোধ, আপনি আর আলাদা খাবেন না। আমরা একসাথেই থাকব। আমি আপনাকে কথা দিচ্ছি, এখন থেকে আপনাকে কোনো কাজই করতে হবে না। সব কাজ আমি করব। দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এখন থেকে সবাই মিলেমিশে আবার নতুন করে শুরু করব। হ্যাঁ, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। এবং সেই দিন থেকে সত্যি সত্যি পরিবর্তন এলো। সাবা সকাল সকাল উঠে সকলের দেখভাল করতে লাগলেন। রায়ান সময় মতো কাজে যেতে লাগলেন। আমিনা খালা এখন সত্যিই কিছুটা স্বস্তিতে আছেন। তাদের সংসারে আবারও শান্তি ফিরে এলো। এই গল্প আমাদের শেখায় পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা এবং দায়িত্ববোধই পারে একটি পরিবারে প্রকৃত শান্তি ও সুখ এনে দিতে। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনাদের সমর্থনই আমাকে নতুন নতুন গল্প তৈরি করতে সাহস দেয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।